আশরাফি ফিজিওথেরাপি কেয়ার। সেবার জন্য আসুন, সুস্থ হয়ে ফিরুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আজকে আমরা বেকার সিস্ট বা পপ্লিটিয়াস সিস্ট সম্পর্কে আমরা আলোচনা করব। হাঁটু ব্যথা আমরা অনেকেই ভুগে থাকি। হাঁটু ব্যথার পরিণতি বা কমপ্লিকেশন হিসাবে হাঁটু ব্যথায় প্রবলেমের কারণে অস্টিওআর্থ্রাইটিস আপনার নি জয়েন্টের কারণে আমাদের অনেকেরই এই হাঁটুর এই পিছন সাইডে, দর্শক দেখি আমরা যেখানে পিছন সাইডের মিডিয়াল কন্ডাইলের পিছন দিকে আমাদের একটি ঠিক টিউমারের মতো একটি থুলি মনে হয় যে টিউমার, এরকম একটা অনুভূতি আমাদের অনেকেরই হয়। ফুলে ওঠে, কখনো কখনো ছোটো থাকে, কখনো মাঝারি, কখনো বড় আকারের একটা সিস্টের মতো তৈরি হয়, যে সিস্টটার নাম হচ্ছে বেকার সিস্ট বা পপ্লিটিয়াস সিস্ট বলে। তো এই সিস্টটা হয় কেন সেটা আমরা একটু আগে বুঝি, কিভাবে হয় সেটাকে বুঝি, তারপর আমরা কারণগুলি আমরা আলোচনা করব। দর্শক, আমরা একটু এই হাঁটুতে আমরা আসি। হ্যাঁ, আমাদের এই হাঁটু, আমরা এই সারাক্ষণ আমরা হাঁটতেছি, মুভমেন্ট করতেছি। তো এই যে মুভমেন্ট করতেছি, হাঁটতেছি, এই এত সুন্দরভাবে আমাদের যে মুভমেন্ট হচ্ছে, কোনো ফ্রিকশন হচ্ছে না, কোনো ক্ষয় হচ্ছে না। কারণ কি? কারণ এই জায়গাটা সাইনোভিয়াল ফ্লুইড থাকে, একটা পানির মতো একটা পদার্থ থাকে, যেটা আমাদের কি করে, আমাদের ফ্রিকশনকে, আমাদের ফ্রিকশনের কারণে আমাদের হাড়ের ক্ষয় থেকে আমাদের রক্ষা করে। তো এই ফ্রিকশনে যে পানি যতটুকু আছে, আমি সুস্থ আছি, যারা সুস্থ আছি, পানিটা একটা ব্যালেন্স আছে। এই পানিটা কখনো কখনো অতিমাত্রা অনেক বেশি পরিমাণে পানি প্রোডাকশন হয়। কি কি কারণে হতে পারে? যেমন দেখা গেল যে অস্টিওআর্থ্রাইটিস, নি জয়েন্ট ট্রমা, এসব কারণে বেড়ে যেতে পারে। তো ওই বাড়লে পরে এই পানিটা কি হয়, তার কম্পেনসেট করার জন্য কি হয়, পিছন দিক দিয়ে কি করে, ওই পানিটা ওই একটা ভালভ হয়ে পপ্লিটিয়াল ফসা বার্সার মধ্যে গিয়ে পানিটা কি হয়, জমা হয়। এবং জমা হয়ে যখন এরকম একটা টিউমারের মতো দেখায়, তখন তাকে আমরা বলতেছি বেকার সিস্ট বা পপ্লিটিয়াল সিস্ট। এখন এই যে সিস্টটা হইল, এখন কি কি কারণ হইতে পারে? আমরা একটু আগে বললাম যে একটা পারে যে অস্টিওআর্থ্রাইটিস অফ নি জয়েন্ট, হাড়ের ক্ষয়। দীর্ঘদিন যাবৎ যখন এই অস্টিওআর্থ্রাইটিস হয়, ইনফ্লামেশন হয়, তখন অতিমাত্রায় পানি প্রোডাকশন হয়। এছাড়াও কি হইতে পারে, ট্রমা, কোনো আঘাতের কারণে হইতে পারে, কার্টিলেজের ক্ষয়ের কারণে হইতে পারে, মিনিস্কেল টিয়ারের কারণে হইতে পারে, ইনজুরির কারণে কি হইতে পারে, এই সাইনোভিয়াল ফ্লুইড বাড়তে পারে। সে বাড়লে গিয়ে ওই অতিমাত্রা সাইনোভিয়াল ফ্লুইড ওই জায়গায় গিয়ে কি হয়, জমা হয়, এবং জমা হলে তখন তাকে আমরা বলতেছি বেকার সিস্ট। তো এই সিস্টটা যে হয়েছে, আমরা এখন কি কি কারণ, কিভাবে বুঝবো যে এই সিস্টটা হয়েছে? তাহলে সিস্টটা আমরা বুঝার পদ্ধতি হচ্ছে যে নর্মালি এই সিস্টটাতে কোনো ব্যথা থাকে না, এবং এটা কি হতে পারে, কোনো ব্যথা থাকে না, এবং ফ্লোরটা যদি আমরা মুভ করা যায়, এদিকে আমরা মুভ করতে পারবো। হ্যাঁ, এবং কোনো রকম চাপ দিলে কোনো ব্যথা অনুভব হবে না, এবং এটা নিজের নর্মালি কোনো ব্যথা সৃষ্টি করবে না। এবং এই জায়গায় যদি আমরা একটা ছোট টর্চ রাখি, হ্যাঁ, যেমন পেন্সিল টর্চগুলি যে আমরা এখানে রাখি, আর এদিক দিয়ে কী হবে, এটা পুরা পানির থলি, তো মানে পুরা ট্রান্সলুমিনেশন, মানে পুরো আলো দেখা যাবে। আর যদি এই জায়গাটাতে যদি আমাদের দেখা গেল অন্য কোনো জিনিস, লাইপোমা বা অন্য কিছু হয়, তাহলে কিন্তু এরকমভাবে আমাদের আলোটা দেখা যাবে না। এটাও আমরা কি করি, আমরা এটা দেখেও আমরা বুঝতে পারবো যে এটা কি পপ্লিটিয়াল সিস্ট বা বেকার সিস্ট। কখনো কখনো এটা অনেক পেন হয়। কখন পেন হয়? যখন এটা ইনফ্লামেশন হয়। এটার কারণে যখন ইনফ্লামেশন তৈরি হয় বা কোনো ইনফ্লামেশন হয়, তখন এটা কী হতে পারে, ব্যথা হইতে পারে, লাল হয়ে যেতে পারে, বিভিন্ন রকম ইনফ্লামেটরি যে লক্ষণগুলি আছে সেগুলি প্রেজেন্ট করে। কিন্তু ন্যাচারালি এটা তেমন কোনো ব্যথা বা এই ধরনের কোনো ইনফ্লামেশনের কোনো সাইন থাকে না। আচ্ছা, এটা করলে পেশেন্টরা খুব ঘাবড়া যায় তাও না, দীর্ঘদিন আস্তে আস্তে এটা ডেভেলপ করে, তো কোনো ব্যথা থাকে না, যার ফলে পেশেন্টটা কিন্তু খুব মেজর কোনো এটার কারণেই প্রবলেম আমাদের বলে না। সে অন্য ব্যথা ট্যাথা যখন অস্টিওআর্থ্রাইটিস নি জয়েন্ট থাকে বা রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে, সেগুলি আমাদের কাছে আসে। এই ফোলাটা নিয়ে আমাদের খুব মেজর কমপ্লেন নিয়ে আমাদের কাছে আসে না। তো কখনো কখনো এটার কমপ্লিকেশন হিসাবে কখনো কখনো কি হতে পারে, এটা অনেক সময় অনেক বেশি আকার হয়ে গেলে এই পপ্লিটিয়াল নার্ভ, পপ্লিটিয়াল ভেইন, পপ্লিটিয়াল আর্টারির উপর চাপ পড়ে। তো যখনই পপ্লিটিয়াল ভেইন আর্টারির উপর চাপ পড়ে, তখন এটা বিভিন্ন রকম কমপ্লিকেশন দেখা দেয়। সেক্ষেত্রে আমাদের একটু সাবধান থাকা লাগবে। আর যদি নার্ভের উপর চাপ পড়ে, তখন কি হতে পারে, পেরিনিয়াল নার্ভের উপর চাপ পড়লে কি হতে পারে, ফুড ড্রপ থেকে অন্য সমস্যা আমাদের দেখা দিতে পারে। এটা আমাদের কমপ্লিকেশন হিসেবে আমাদের যেটা মাথায় রাখা দরকার। পপ্লিটিয়াল সিস্ট বা বেকার সিস্ট যদি
মিডল সাইটে না হয়, যদি অন্য কোথাও হয়, তাহলে আমাদের একটু সতর্ক থাকা দরকার যে এটা পপুলার সিস্ট বা অন্য কিছু কিনা। সেক্ষেত্রে আমাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে এরকম সিস্ট বা এরকম ফোলা দেখা যেতে পারে, তখন এটা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে এটা খুব একটা ইন্টার আর্টিকুলারের সাথে খুব একটা সম্পর্ক থাকতেও পারে, নাও পারে, এবং এটা 10 থেকে 12 মাসের মধ্যে এটা নর্মালি ভালো হয়ে যায়। এটি নিয়ে অত টেনশনের কিছু নাই। তারপরেও যদি ইমপ্রুভ না হয়, তাহলে সেক্ষেত্রে হয়তো অ্যাসপিরেশন করে ইঞ্জেকশন, স্টেরয়েড ইঞ্জেকশন দিলে হয়তো ভালো হয়ে যেতে পারে। এটা নিয়ে অত টেনশনের কিছু নাই, কিন্তু হতে পারে। এটা আমরা একটা ইনফরমেশন হিসাবে আমরা বললাম। তো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসাবে যেগুলো আসতে পারে সেটা হচ্ছে অ্যানোরিজম আসতে পারে, ডিভিটি আসতে পারে, ডি ভেনাস থ্রম্বোসিস, অ্যানোরিজম, ব্লাড ক্লট, মিনিস্ক্যাল টিয়ার, এগুলো কিন্তু আসতে পারে। তো অ্যানোরিজম, লাইপোমা, এগুলো জানার জন্য, আমরা কনফার্ম হওয়ার জন্য আমরা এমআরআই করাইতে পারি। এমআরআই করাইলে আমরা মোটামুটি সুনিশ্চিতভাবে আমরা জানতে পারবো। আর ডিভিটি যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কালার ডপলার করলে আমরা মোর কনফার্ম হয়ে আমরা জানতে পারবো এবং সুস্পষ্ট বুঝতে পারবো যে আসলে কি সেটা কি ডিভিটি নাকি বেকার সিস্ট। তো এছাড়া আল্ট্রাসাউন্ড করা যেতে পারে। তো আল্ট্রাসাউন্ড করলে আমাদের নর্মালি আমাদের বেকার সিস্টটা আমরা খুব ক্লিয়ার বুঝতে পারবো, কিন্তু ওই ডিভিটি যদি হয় সেটা কিন্তু আমার কালার ডপলার ছাড়া বোঝা একটু কঠিন হয়ে যেতে পারে। আর এমআরআই করার কথা এই জন্য বললাম যে মিনিস্ক্যাল টিয়ার, অ্যানোরিজম বা লাইপোমা, এগুলো আমরা এমআরআই করলে আর খুব ক্লিয়ার আমরা কনফার্ম হতে পারবো যে আসলে সমস্যাটা কী। তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে কখনো এই বেকার সিস্ট ব্রাস্ট হয়ে যায়, রাপচার হয়ে যায়। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো কখনো ওভার প্রেশার বা মানে লোড হয়ে গেলে, চাপ পড়লে যদি ব্রাস্ট হয়ে যায় বা রাপচার হয়ে যায়, তখন কী হতে পারে যে এই পুরা কাপ মাসের সহ পেন হতে পারে, এবং এই পেনটা একেবারেই মনে হয় যেন আসলে ডিভিটির মতোই মনে হয়, কিন্তু আসলে রাপচার অফ দ্য বেকার সিস্ট। তো এটা আমরা ডিফারেন্সিয়েট কীভাবে করবো যে এটা কি আসলে রাপচার অফ বেকার সিস্ট এটা নাকি ডিভিটি। কনফার্ম হওয়ার রাস্তা হচ্ছে এই যে যদি বেকার সিস্ট হয়ে থাকে, তাহলে এই পেশেন্ট তার ইতিহাস বলবে যে আমার এখানে ফোলা ছিল, এরকম ছিল, হঠাৎ করে চাপ পড়ছে, এরকম একটা ব্যাপার থাকবে কিন্তু। আর যদি ডিভিটি থাকে, তাহলে সে কি বলবে, তার ওরকম কোনো ইতিহাস থাকবে না, বেকার সিস্টের কোনো ইতিহাস থাকবে না, এবং তার পাটা প্রায় ফুলে যেতে পারে। সে মানুষ বলতে পারে যে আমার পাটা প্রায় আগের থেকে এরকম ফোলা আছে, এবং আমি শুইলে পরেও আমি যখন ঘুমাই তখনও এটা ফুলে না, ফোলা কমে না। আমি যখন ঘুমাই থাকি, পা উঁচু করে রাখি, তাও ফোলাটা আমার কমে না, এবং একটু গরম ভাব আমাদের জায়গাটা ওই ডিবিটি হলে থাকবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে যদি ডিবিটি হয়ে থাকে, তাহলে আমাদের যদি ডিবিটি থাকে তাহলে হোমেন সায়েন্স পজিটিভ থাকে। হোমেন সায়েন্স হচ্ছে যে এটা যদি আমরা স্ট্রেচ করতে ফ্লেকশন করি, আর এটা যদি আমি স্কুইচ করি, তাহলে এই জায়গায় লোকাল পেন আমার কী হবে, অনুভব হবে। কিন্তু বেকার সিস্টের ক্ষেত্রে এই হোমেন সায়েন্স নেগেটিভ থাকবে। এটা দেখে আমরা কী করতে পারবো যে ডিবিটি কিনা আমরা বুঝতে পারবো। আর যদি ম্যালিগনেন্ট টিউমার হয়ে থাকে, তাহলে এখানে যদি টিউমারের কারণে যদি মানে অনেক সময় টিউমার নাকি বেকার সিস্ট আমরা বুঝতে পারতেছি না, তাহলে পার্থক্য করার রাস্তা হচ্ছে যে বেকার সিস্ট কিন্তু মুভেবল হবে, মুভমেন্ট হবে, কিন্তু ইউজুয়ালি আমাদের যদি ম্যালিগনেন্ট টিউমার হয়ে থাকে, তাহলে কিন্তু এটা সে মুভ করবে না, এবং খুব হার্ড, খুব স্টোনি একটা ফিলিংস হবে, এবং ম্যালিগনেন্টটা খুব দ্রুত, খুব অল্প দিনের মধ্যে এটা বড় হয়ে যাবে, খুব দ্রুত সাইজ বড় হয়ে যেতে থাকবে। নাম্বার 3 হচ্ছে যে ম্যালিগনেন্ট টিউমারের ক্ষেত্রে পেশেন্ট আস্তে আস্তে শুকিয়ে যাবে, এবং খাওয়া অরুচি থাকবে, হালকা জ্বর থাকতে পারে, কিন্তু বেকার সিস্টের ক্ষেত্রে এই লক্ষণগুলো থাকবে না। এখন মিনিস্ক্যাল টিয়ার যদি হয়ে থাকে, তাহলে আমাদের কী থাকবে, আমাদের ম্যাকমেরি টেস্ট পজিটিভ থাকবে। আর যদি ম্যাকমেরি টেস্ট নেগেটিভ থাকে, তাহলে আমরা আরও মোর শিওর হয়ে যাব যে এটা বেকার সিস্ট। তো ম্যাকমেরি টেস্টটা আমি আরেকবার একটু রিভিউ করতেছি, যে এখানে একটু হাত দিয়ে এই জায়গাটা কী করতে হবে, এস্টাবলিশ করতে হবে, এবং এটা কী করতে হবে, এটা এক্সটার্নাল রোটেশন করতে হবে। করে আমরা কী করব, আমরা এরকম করে আমরা কী করব, এক্সটেনশন করব, আবার ফ্লেকশন, আবার এক্সটেনশন করব। এই সময় কিকিং একটা শব্দ হবে এবং পেন হবে। দুই পাশে করব, মিডিয়ান এবং লেটারাল দুই পাশে করব আমরা। যদি এই শব্দগুলি পাই, তাহলে আমরা বুঝবো যে তার কী হয়েছে, তার
মিনিস্কাল টিয়ার হয়েছে। এখন আমরা আলোচনা করব যে চিকিৎসা ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা বলবো যে যদি এটা খুব ছোট থাকে এবং খুব একটা পেশেন্টের ইনফ্লামেশন খুব একটা হচ্ছে না, তেমন কোনো প্রবলেম সৃষ্টি করতেছে না, সেক্ষেত্রে আমার মনে হয় খুব একটা একটু সতর্কতা থাকলেই এনাফ। কিন্তু যদি দেখা যায় প্রায় বিভিন্ন কমপ্লিকেশন করতেছে, ওইটা কম্প্রেশন করছে নার্ভের উপরে, পপিটাল ভেনের উপরে, আর্টারির উপরে, সেক্ষেত্রে আমাদের খুব গুরুত্ব দেওয়া উচিত। তো যদি এরকম প্রবলেম সৃষ্টি করে সেক্ষেত্রে কী করতে হবে, আমাদের অ্যাসপিরেশন করে পানিটা বের করে সেখানে স্টেরয়েড ইঞ্জেকশন পুশ করলে আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন ভালো থাকবে। কিন্তু এটা কিউরেবল না, আবারও এখানে পানি আবার অ্যাকুমুলেট হতে পারে। তো আমাদের রুট কজে যাইতে হবে যে এটা কি অস্টিওআর্থ্রাইটিসের কারণে হচ্ছে না মিনিস্কাল টিয়ারের কারণে হচ্ছে। রুট কজে গিয়ে আমাদের সেখানে ট্রিটমেন্ট করতে হবে, সেখানে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এছাড়াও আমরা যদি ছোটো থাকে যখন স্মল সাইজের হয় তখন আমরা বেশ কিছু সতর্ক থাকবো এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কিছু এক্সারসাইজ করলে আলহামদুলিল্লাহ ওটা প্রিভেনশন থাকবে এবং একটা লেভেলে ওটা বেশি অবনতি হবে না, মোটামুটি ভালো থাকবে। আমরা সেই ব্যায়ামগুলো আমরা এখন দেখব। তো প্রথম ব্যায়ামটা হচ্ছে আমাদের এই পাতা দুইটা এরকম টানতে হবে, পাটা খুব স্ট্রেট রাখতে হবে, পরে দুই পায়ে শূন্য রেখে আস্তে আস্তে একটা পা উঠাতে হবে, একটা নিচে করতে হবে, খুব স্লো, হ্যাঁ, খুব স্লো করতে হবে। ওকে, এই ব্যায়ামটা আমাদের সকালে এবং রাত্রে, কারণ সারা দিনের বেলা অফিস টাইমে তো আর আমাদের আসলে শোয়ার খুব মুশকিল হবে, দুই বেলা করলেই সকালে রাত্রে 10 থেকে এই পায়ে 10 বার উঠানামা করলে 5-6 বার করলেও হবে, কারণ প্রথম এতটা পারবেন না আপনারা। 5-6 বার করে করলেই মোটামুটি আস্তে আস্তে অনেক ইমপ্রুভ হয়ে যাবে। পরে যদি সম্ভব হয় 2 ঘন্টা পর যদি সম্ভব হয় করবেন, না হলে 2 বেলা করলেই চলবে। তো আমাদের দুনো পায়ে করতে হবে, দুনো পায়ে হ্যামাস্ট্রিং স্ট্রেচিং বলি আমরা। পায়ের এই জায়গাটা টান লাগতে হবে, এই স্ট্রেচিং করার সময় টান লাগবে, যা খুব গুরুত্বপূর্ণ এই বেকার সিস্টের ক্ষেত্রে। পাটা রাখতে হবে, কিন্তু এই সময় হাতটা কোনো দেয়াল বা কোনো কিছু দেয়াল হাত দেন, দেয়ালে ধরে রাখতে হবে, অন্য কোথাও চেয়ারটার কোনো খাটটার কোনো একটা ধরে রাখতে হবে, কারণ না হলে ব্যথা থাকতে অনেক সময় ইমব্যালেন্সে পড়ে যেতে পারে। এটা এখানে রাখতে হবে। এটা 6 সেকেন্ড থেকে 15 সেকেন্ড বা 30 সেকেন্ড সর্বোচ্চ স্ট্রেচ করা যাবে। এটা পায়ে 3 বার, ওই পায়ে 3 বার, এটা নামান, ওই পা উঠান। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ স্ট্রেচিং। নামা, এবার মোরগ লড়াই করেন। তো কাপ মাসেল স্ট্রেচিং খুবই গুরুত্বপূর্ণ। এই সময় এই জায়গায় টান থাকতে হবে, হ্যাঁ, পাঞ্চ করেন আপনি, হ্যাঁ, আবার চাপ দেন, হ্যাঁ, এরকম করে এই জায়গাটা কি করতে হবে, টান লাগাইতে হবে এবং 6 সেকেন্ড ধরে রাখতে, টান দিয়ে রাখতে হবে। যখন এরকম থাকবে তখন 6 সেকেন্ড ধরে 1 2 3 4 5 6 ছেড়ে দেন, হ্যাঁ, আবার 1 2 3 4 5 6, হ্যাঁ, ওকে। তো আমাদের মিডিয়াল কম্পার্টমেন্ট মাসেল স্ট্রেংথেনিং করার জন্য আমরা এই ব্যায়ামটা দেখাই। এই ক্ষেত্রে পিঠ সোজা থাকতে হবে এবং 2 হাঁটু দিয়ে ওই টাওয়ালটাকে খুব জোরে চাপ দিয়ে স্কুচ করে রাখতে হবে 6 সেকেন্ড। 1 2 3 4 5 6 ছেড়ে দেন, আবার চাপ দেন, 1 2 3 4 5 6, হ্যাঁ। তো এখানে আমরা লেটারাল কম্পার্টমেন্ট মাসেলকে স্ট্রেংথেনিং করার জন্য আমরা কি করি, গামছা আমরা 2 হাঁটু এরকম পেঁচাবো, গিট দিয়ে নিব এবং 2 পা ফাঁক করবো। ফাঁক করেন, 1 2 3 4 5 6, ছেড়ে দেন, আবার ফাঁক করেন, 1 2 3 4 5 6, হ্যাঁ। এই ব্যায়ামগুলি করলে আলহামদুলিল্লাহ বেকার সিস্ট যতটুকু আছে ততটুকুই থাকবে, বাড়ার সম্ভাবনা কম থাকবে। এবং এই ব্যায়ামগুলো আলটিমেটলি যে আমাদের অস্টিওআর্থ্রাইটিস অফ নি জয়েন্ট, এটা ভালো থাকবে। এবং অস্টিওআর্থ্রাইটিস অফ নি জয়েন্টের সমস্যার কারণে কিন্তু বেকার সিস্ট ইউজুয়ালি হয়ে থাকে। তাহলে যেহেতু অস্টিওআর্থ্রাইটিস নি জয়েন্টটা ভালো থাকবে, আলটিমেটলি বেকার সিস্টের চিকিৎসা আলটিমেটলি হয়ে যাবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ।